আজকের গল্প ঝাপসা কাঁচ। গল্পটি লিখেছেন অনিন্দিতা মুখার্জি সাহা। ল্যাপটপটা বন্ধ করে খানিকক্ষণ চোখ বন্ধ করে বসে রইল মিতু। আর মনে হয় বাঁচাতে পারবে না চাকরিটা। অনেক চেষ্টা করেছে, ওভারটাইম করে, ভালো কোয়ালিটির প্রেজেন্টেশন দিয়ে, এমনকি বাড়ির লোকের অপছন্দ তাও পরপর দুটো অফিস পার্টিতে গেছিল মিতু। কোনো খারাপ নয় পার্টিগুলো, কিন্তু অত রাতে শ্বশুর শাশুড়ির সামনে বাড়ি ঢোকাটাই অস্বস্তির। বিয়ের আগে এসব কোনো ব্যাপার ছিল না, তখন পার্টি ঘোরাঘুরি দিব্যি চলত। কিন্তু বিয়ের পরে এসব পার্টি একটু এড়িয়েই চলে মিতু। কিন্তু যখনই মেলটা আসলো তখন থেকেই মিতু অফিসের অনুষ্ঠানগুলিতে যাওয়া, সপ্তাহে 3 দিন করে অফিসে যাওয়া শুরু করেছে। লকডাউনের পর থেকে যে সেই অফিস বন্ধ হয়েছে, তখন থেকেই বাড়ি থেকে কাজ করে ও। তারপর অফিস খুলল, সবাই সপ্তাহে 3 দিন করে কাজে যাচ্ছে, কিন্তু মিতু কোনো সপ্তাহে 1 দিন যায়, কোনো সপ্তাহে যায় না। আর তাই হয়তো শ্বশুর বাড়িতে এসেও চাকরিটা টানতে পারছে। রোজ বেরোতে হলে এই চাকরিটা আর করা হতো না মিতু। তাও যে এক দিন যায়, ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। সেদিন বাড়ির থমথমে পরিবেশটা নিতে পারে না ও। আসলে বাড়ির ছেলে যখন বাড়িতে থাকে, সেক্ষেত্রে বউয়ের উপর এই চাপগুলো থাকবেই, সেটা বেশ বোঝে মিতু। এই বাড়িতে ওর 1 বছর হয়ে গেল, কিন্তু কেউ যেন সেরকম কাছের হয়নি এই বাড়িতে। এক চুলও বোঝে না ওকে কেউ। আর এটাও ঠিক, ও কি চাই এখনো বোঝে যে কে কি চায়। চেষ্টা কিন্তু ও করেই যাচ্ছে, যতটুকু করা যায় আর কি। 9টায় ল্যাপটপ খুলতে হয় বলে তার আগে সব কাজটা করে নেয় মিতু। সকালে সবার জলখাবার, দুপুরের অন্তত 2টো রান্না, তারপর স্নান সেরে পুজোর ফুল তুলে ঠাকুরঘর মুছে চন্দন ঘষে তবে গিয়ে ল্যাপটপ খুলে বসে মিতু। আর রূপ তখন ঘুম থেকে ওঠে, উঠেই দেখছে বউ কাজে বসে গেছে। তাই আগের কাজের হিসেবগুলো ওর কাছে থাকে না। মিতুও দেয়নি সেই সব হিসেব। কাজের হিসেবও কারোকেই দেবে না। 8 বছরের অফিস, সে বুঝেছে মিতুকে। বিয়ের আগের দিন রাতেও কাজ করে গিয়েছিল, তবেই না দামি প্রজেক্টটা পেয়েছিল কোম্পানি। কিন্তু সেই সব হিসেব রাখলো কি? হঠাৎ মেল পাঠিয়ে দিল 1 মাসের নোটিশ দিয়ে। কত চেষ্টা করলো মিতু, কিন্তু কোথায় কি। ঘড়ি দেখলো মিতু 9:45। ঠিক 10টায় খেতে বসে সবাই। সবাই বলতে মিতুর শ্বশুর, ভাসুর আর ওর বর রূপ। সেই টেবিলে মরে গেলেও বসার চান্স নেই বাড়ির মেয়েদের। বিয়ে হয়ে থেকে একই রুটিন দেখছে মিতু। 10টা 5 কোনোদিনও হয়নি। কি করবে ভাবছে মিতু। ও রাতে ঠিক 9:30টায় রান্নাঘরে ঢুকে যায়। আগেই 2টো রুটি সেঁকে ফুটন্ত দুধে ফেলে দেয়। 2টো মিশে যে মণ্ড তৈরি হবে সেটাই খায় গিনি, রূপের দাদা 3 বছরের মেয়ে। ওর মা জুলি খাওয়াতে শুরু করলে বাকি রুটিগুলো করে দেয় মিতু। সব মিলিয়ে প্রায় 22টা রুটি করতে হয়। সারাদিন ল্যাপটপের সামনে বসে থেকে তখন পুরো শরীর জুড়ে তোলপাড় চলে মিতুর। কাকে বলবে সে কথা, আর কে বা শুনবে। সত্যি তো, সেই সকালে ওঠে আর রাত 9:30টায় নামে। ফাঁকে 1-2বার নেমে খায়, এটাই বড় লজ্জা লাগে ওর। কেউ কিছু বলে না যদিও, সেই সময় সবটা সামলায় জুলি। কনকও সামলান, কিন্তু আজকাল আর পারেন না, বোঝে মিতু। তাও শত কষ্ট হলেও রান্নাঘরে যান কনক। মিতুও চেষ্টা করে ওর কাজগুলো যাতে করতে না হয় কারোকে। তাই শত কাজ থাকলেও রাতে রুটি করার আগে নামে। কিন্তু আজ আর পারল না, এতটা মানসিক চাপ আর নিতে পারছে না মিতু। দেরি যখন হয়েছেই আরও হোক ভেবেই আবার ল্যাপটপটা খুলল মিতু। টাইপ করতে শুরু করলো। একবার ভাবলো লিখে পাঠিয়ে নিচে নামবে, তারপর অনেক ভেবে শুধু টাইপটাই করে রাখলো ও। এত বড় সিদ্ধান্ত এত তাড়াহুড়োতে নেওয়া ঠিক হবে না। মিতু জানে ওকে এটা পাঠাতেই হবে, তাও একবার বলে নেওয়াই ভালো। আর এটাও মিতু জানে দেওয়ার সাথে সাথে ওরা নিয়ে নেবে। কোম্পানির এটা একটা চাল। অনেকটা পুরনো স্টাফদের এভাবেই বের করে ওরা। যার যেটা দুর্বলতা তার উপর আঘাত করতে করতে এমন অবস্থা করে যে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। মিতুর অবস্থাও যেন এখন সেরকম। ভাবতে ভাবতেই টকটক করে কিবোর্ডে মারছে মিতু। আর তার ফলে স্ক্রিন জুড়ে ফুটে উঠছে মিতু চাকরি ছাড়ার নোটিশ। মাসে ওর আয়টা নেহাত কম নয়। আজ অবধি রূপের কাছে কোনো কিছুর জন্যই হাত পাতেনি মিতু।
বরং সংসারে অনেক কিছু বা ওদের নিজেদের অনেকটা ওই সামলে দেয়। এই যে গাড়ি কেনা হলো, ওখানে মিতু ডাউন পেমেন্ট না করলে কেনা হতো কি? তারপর মাসের মাঝে যত লোক লৌকিকতা, সব তো এই মিতুই। এত কিছু মিতু করে যাচ্ছে নিঃশব্দে, তাই রূপ কিছু টের পাচ্ছে না। এবার টের পাবে, বুঝবে বাড়ি বসে থাকার মর্ম। আর রূপ বাড়ি থাকে বলেই মিতুর এত অসুবিধা। ও জানে ও যদি নিয়মিত অফিসটা যেত তাহলে ম্যানেজমেন্ট এত খেপে যেত না। শুধু ওই বাড়ির ছেলেরা কেউ বাইরে বেরোয় না, তাই মিতুও অফিস বলে ওয়ার্ক ফ্রম হোমটা ধরে রেখেছিল। যেত সপ্তাহে একদিন দুদিন, কিন্তু কাজের কোনো তো ক্ষতি হতে দেয়নি ও। সবটা বাড়ি বসে নিপুণ হাতে সামলেছে। কথাটা মনে আসতেই মিতু দেখলে ওর চশমার কাঁচটা ঝাপসা হয়ে গেছে। অবাধ্য চোখের জলগুলো সারাদিন ঘাপটি মেরে থাকে। যেই কোনো দুঃখের সিন আসে, কোথা থেকে যে বেরিয়ে আসে বোঝে না মিতু। টাইপ করতে করতে মিতু খেয়াল করলো চিঠিটা বড্ড বড় হয়ে যাচ্ছে। এটা রেজিগনেশন লেটার, ওর ইমোশন দেখানোর জায়গা না। নাক টেনে চোখ মুছে লেখাগুলো ব্যাক স্পেস দিয়ে মুছে দিল মিতু। জীবনেও যদি একটা ব্যাক স্পেস থাকতো ও মুছে দিত। সবার আগে এই বিয়েটা, এটা ওর জীবনটা এমনভাবে বদলে দেবে বোঝেনি। কেউ যেন খুশি নয়, আর কি করলে খুশি হবে জানে না ও। সব অ্যাডজাস্টমেন্ট যেন ওর দায়িত্ব, কারণ ও এই বাড়িতে থাকতে এসেছে। যাদের বাড়িতে এসেছে তাদের কোনো দায় নেই নতুন সদস্যর ভালো মন্দে। সবাইকে বাদ দিল মিতু, কিন্তু নিজের বর সারাদিন টিভি মোবাইল এইভাবেই দিন কাটছে। সপ্তাহে একদিন দুদিন বেরোয়, তাও ঘন্টা কয়েকের জন্য। মাসে বাবা অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেয়, মন্দ নয় সেটা, কিন্তু এই পুরো প্রসেসটাতেই মিতুর আপত্তি। MBA শেষ করে রূপ তো পারত নতুন একটা বিজনেস খুলতে বা চাকরি নিতে, তাহলে তো আজ বাবার উপর এত নির্ভর করে থাকতে হতো না। মস্ত গেঞ্জির ব্যবসা রূপদের, ওর দাদা বাবা ও তিনজন মিলে দেখে সেটা। বাড়ির পাশেই কারখানা, অনেক মেয়েও কাজ করে সেখানে। বাড়ির বিজনেস, অনেক ভালো লেনদেন, সব ঠিক আছে, কিন্তু নিজের ঘরের একটা পর্দা কিনলেও উত্তর দিতে হয় যে আগেরটা রং উঠে গেছে। শৌখিন ভালো লাগা এইগুলো এই পরিবারে চলে না। কোনো অনুষ্ঠানে এখনো সবার জন্য জামা কাপড় কেনেন শ্বশুর আর শাশুড়ি। খাওয়া দাওয়া তো যেটা কর্তা চাইবে সেটা। একদিন যদি মাংস খেতে ইচ্ছে হয়, সেদিন হয়তো হলো ডাল আলু পোস্ত ভাজা। আবার কোনো দিন হালকা খেতে ইচ্ছে করলে রান্নাঘরে ঠিক কষা মাংসের গন্ধ বেরোয়। মেলটা লিখতে গিয়েও দাঁড়িয়ে গেল মিতু। এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে না, একবার চেষ্টা করতে হবে। তাড়াতাড়ি ল্যাপটপটা বন্ধ করে দিল মিতু। 10:15 বাজে ঘড়িতে। নিচে এখনো নামেনি। এটা যে কত বড় অপরাধ করেছে মিতু সেটাও নিজেও জানে না। গিয়েই দেখবে প্রত্যেকের মুখ থমথমে। কনকের মুখে মেখে থাকবে রাগ আর তাচ্ছিল্য। দেখে মনে হবে উনি বলতে চাইছেন, সারাদিন কি করো বুঝি না বাপু। জুলি, সে হয়তো হাসি মুখে রাগ দেখায়, হাসতে হাসতে এমন কিছু কথা বলে দেয় যেটা সারা গা জ্বলে যায় মিতুর। কিন্তু উত্তর বা ঝগড়া কোনোটা দিয়েই এগিয়ে যাওয়া যায় না, কারণ কথার প্রেক্ষাপটে থাকে মিষ্টি এক টুকরো হাসি। আর শ্বশুর মশাই, সে যে কি চায় আর কি চায় না আজও বোঝে না মিতু। আর ভাসুর মানে জুলির বর, উনি অন্য মানুষ। কাজের বাইরে ওনার একটা বড় জগৎ আছে, সেখানে আছে শুধু কবিতা, লেখালেখি করাই ওনার নেশা। আর তাই হয়তো সংসারের কোনো দিকেই ওনার খেয়াল নেই। আর রইল বাঁকে রূপ, তার চোখ মুখ সবসময় এমন যেন ও বউয়ের কাজে একদম লজ্জায় মিশে যাচ্ছে সবার কাছে। রূপ ছেলে হলেও বেশ হিসেব নিকেশ করতে পারে ঘরোয়া কাজের, আর সেই কাজে বারবার পিছিয়ে আছে মিতু, আর তাতেই লজ্জায় মিশে যায় যেন রূপ। একমাত্র গিনি যে কাম্মাকে দেখে লাফাতে লাফাতে আসে। মিতু একটু কোলে নিলেই ও খুশি। পুরো জীবনে একমাত্র এটাই শান্তি। সিঁড়ি দিয়ে নামতে ছুটতে এলো গিনি, কাম্মা কাম্মা করতে করতে। যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল গিনি। আর মিতুরও যেন এক লহমায় খারাপ লাগা মনটা ভালো হয়ে গেল, ভীষণ ভালো। ঠিক এতটা ভালো যে কনকের কথাটা কানেই আসলো না মিতুর। খড়খড়ে গলায় কনক বলছেন, হ্যাঁ রে, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা কাজ সেটাও পারছিস না করতে? পারছিস না সেটা জানা।
বলতে বলতে ছোট ছেলের মাংসের বাটিতে আরও এক টুকরো মাংস আর ঝোল তুলে দিতে গেলেন। রূপ সাথে সাথে বাধা দিয়ে বলল, আর দিও না। কনক ওর মাঝে ছেলেকে বললেন, কেন রে, সকালে ভাত খাসনি? রুটিও দুটো নিলি। রূপ এমনভাবে তাকিয়ে আছে শুষ্ক দৃষ্টিতে, যেন এটাই বলতে চাইছে সে, যার বউ কোনো কাজ করে না তার ঠিক এইটুকুই খাওয়া উচিত। কিন্তু MBA পাশ করা শিক্ষিত ছেলে বলল না সে কথা, উল্টে বলল, পেটটা ভার। কি হচ্ছে বলতো? পেট ভার, খিদে নেই, কেন এরকম? আগে তো কখনো দেখিনি। কনক ছেলের দিকে তাকিয়ে বললেন। কি বুঝলেন জানে না মিতু, কিন্তু খুব ভালো কিছু অনুভব করেনি সেটা বেশ বুঝল। তাই বোধহয় দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্তি না থাকলে কি করবি জীবনে? রিডি করে উঠছে মিতু সারা শরীর। ভাইয়ের অশান্তি রোগ ধরেছে, ধরারই কথা। মুচকি হেসে বলল জুলি। এটাই জুলি, ছলে বলে হেসে এভাবেই কথা বলে। রাগে শরীর অস্থির করছে মিতুর। মনে হচ্ছে হয় চিৎকার করে কাঁদুক, নয়তো চিৎকার করে ঝগড়া করুক। মনের মধ্যেকার অশান্তি থেকেই বলে ফেলল মিতু, আমার অফিস থেকে মেল এসেছে, নিউ ইয়র্ক যেতে হবে আমায় একটা প্রজেক্ট নিয়ে। পরের মাসের 15 তারিখের মধ্যে সব ফর্মালিটিগুলো সেরে ফেলতে হবে। বলেই মিতু ভাবছে, এ কি করলো ও? ভেবেছিল রয়ে শয়ে বলবে, কিন্তু কি হলো এটা? রাগে দুঃখে কি করলো ও? ভেবেছিল অনুরোধ করবে যাতে সবাই বোঝে, কিন্তু এটা ও সিদ্ধান্ত জানানোর ভঙ্গিতে বলে ফেলল। সবার দিকে তাকিয়ে দেখল মিতু, যেন রিমোট টিপে সবাইকে থামিয়ে দিয়েছে ও। কনকের মাংসের হাতা থেমে গেছে। রূপের রুটির টুকরোটা মুখে উঠতে উঠতে প্লেটে নেমে পড়েছে আবার। জুলি রান্নাঘরে যাচ্ছিল, জল ভরবে সব বোতলে। এই কাজটাও মিতুর। জুলি চাইলে রেখেও দিতে পারত, কিন্তু তাতে দাবার চালে ভুল হয়ে যেত। জুলিও দাঁড়িয়ে পড়েছে। বাকি ভাসুর আর শ্বশুরকে দেখতে পাচ্ছে না মিতু। তাদের অভিব্যক্তিটা বোঝা সম্ভব নয় ওর পক্ষে, কিন্তু তাতে যাতে অসুবিধা না হয় তাই বিজয়বাবু বলে উঠলেন, এটা কি সিদ্ধান্ত? এই একজন মানুষ যার গলা শুনলে একটু ভয় পাই মিতু। এই প্রশ্ন অন্য কেউ করলে খেলাতো ও, কিন্তু এই মানুষটার সাথে করা যাবে না, সেরকম শিক্ষা পায়নি ও। তাই বলল, বাবা, এই নিয়েই চলছিল, অনেক দিন ধরেই চলছে এটা। যাতে বিষয়টা সামলাতে পারি তাই এখন ঘন ঘন অফিসে যাচ্ছিলাম। তারপর গত শুক্রবারের পার্টি, এই জন্যই গেলাম। এরকম পার্টি চলতেই থাকে আমাদের, কিন্তু আমি যাই না, কারণ আমি জানি আপনারা পছন্দ করেন না, আপনাদের ছেলে পছন্দ করে না। খুব সাবধানে কথাগুলো বলছে মিতু। তাই রূপের নাম না নিয়ে আপনাদের ছেলে বলল, নাম ধরে ডাকা পছন্দ করেন না ওনারা। দুভাবে যুদ্ধ করা যায়, এক তো চোখের জলে আর একটা শক্ত কথার জালে। যখন প্রথম পথ ধরেই নিয়েছে সেটাতে যেন সফল, এটাই এখন কাম্য। কথাগুলো বলতে বলতে বিজয়বাবুর সামনে চলে এসেছে মিতু। এই সময় মুখটা দেখা খুব প্রয়োজন, কিন্তু মিতু খুব কিছু বুঝতে পারল না। বিজয়বাবুর রুটিটা খেয়ে ততক্ষণে দুধের বাটিটা ধরে চুমুক দিচ্ছেন। রিমোট টিপে দিয়েছে আবার মিতু। শাশুড়ি বসে পড়েছে সামনের চেয়ারে। রূপের প্লেটে আরও 2 পিস রুটি পড়েই আছে, আর জুলি মেশিন খুলে দিয়ে জল ভরছে। ঘরটায় এমন একটা শান্ত ভাব, যেন এই সময় মেশিনটাই ওর বন্ধু। ও ওর মিষ্টি আওয়াজ দিয়ে বলছে, ভালো হচ্ছে মিতু, বল, শেষ কর বাকিটা। চাঁদ বলল, এরকম হয় নাকি? ইচ্ছে হলো নিউ ইয়র্ক পাঠিয়ে দিল, মগের মুল্লুক নাকি? আমাদেরও তো প্রায় 30 মতো মেয়ে কাজ করে, আমরা কি ইচ্ছে মতো করি কিছু ওদের সাথে? চাঁদ রূপের দাদা, এই সমস্যা ওনার, সব সময় নিজেদের ঢাকঢোল পেটাচ্ছে। কোথায় মিতুর ইন্টারন্যাশনাল লেভেলের IT কোম্পানি, কোথায় রূপেদের যাদবপুর ভিত্তিক গেঞ্জি কারখানা। কিন্তু আজ কোনো বেফাঁস কথা নাই, তাই মিতু নিজেকে সামলে নিয়ে বলল, দাদা ভাই, কি বলবো বলো, তবে অনেক দিন ধরেই চলছে। বিয়ের আগের থেকেই পিছনে পড়েছে আমার, সামলে রেখেছিলাম, কিন্তু এবার বোধহয় আর রাখা যাবে না। মিতুর কথাতে চাঁদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হাবভাব এমন যেন আর কথা বাড়িয়ে কাজ নেই, ততক্ষণে ছন্দ সাজালে কাজ হবে। তা তোর চোখটা অমন ফোলা কেন? কনকের কথায় এমন একটা মমতা মাখানো শব্দ শুনে কি বলবে বুঝতে পারছে না মিতু। মানে কি বললে খাবে লোকজন। তার আগেই জুলি বলল,
কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে। আমাদের ছেড়ে চলে যেতে হবে সেই দুঃখে। মিতু আবার দপ করে জ্বলে উঠল। এই সময়গুলো মুখ না ছুটিয়ে পারে না ও, কিন্তু আজ সেটা করলে হবে না। তাই মুচকি হেসে বলল, না, রেজিগনেশন লেটার লিখছিলাম, তাই রুটি জল কিচ্ছু করতে পারলাম না। ভাবলাম একদিন না করে যদি রোজ করার সুযোগ হয়। মেশিনের আওয়াজ থেমে গেল। জল ভরা শেষ। শেষের মুহূর্তে আওয়াজটা আরও জোরে হয়, আর তাতে মিতুর মনে হয় মেশিন যেন বলল, জিও মিতু, কি দিলি। মিতুর কথা শুনে বিজয়বাবু বললেন, কতদিনের জন্য? মিতু বলল, আপাতত 2 বছরের। মনে মনে বলল, একবার বেরোতে পারলে সারা জীবনের জন্য। মিতু দেখল একমাত্র রূপ যে কোনো কথাই বলছে না, নিঃশব্দে মায়ের হাতের মাংসের ঝোল চাটছে। কোথাও খুব অসহায় লাগছে ওর মুখটা। মিতু বলল, চিন্তা করো না তোমরা, আমি রেজিগনেশন লিখে এসেছি। দেরি হচ্ছে বলে নেমে এলাম, গিয়ে পাঠিয়ে দেব। সাথে সাথে কনক বললেন, ছি ছি, এ কথা মনেও আনিস না। এত ভালো চাকরি কেউ ছাড়ে? একবার কাল অফিসে যা, গিয়ে কথা বল। রূপ মুখ খুলল, না মানলে? কনক বললেন, না মানলে যেতে হবে, দুটোই তো বছর। মিতু এতক্ষণ অপরাধীর মতো মুখ করে মাটিতে নখ খুঁজছিল। শাশুড়ির এমন কথা বলতে শুনে তাকালো ঝটকা দিয়ে। এত বড় ইয়ার্কি হজম হচ্ছে না ওর। কিন্তু কনকের মুখ শক্ত। রূপ বলল, পাগল তুমি? ও একা একা কি থাকবে ওখানে? জুলি হেসে বলল, তুমি যাবে? একা কেন? ওকে পাহারা দেওয়ার জন্য আছো তো তুমি। বলেই আবার হাসেই কড়া মেসেজ লিখে স্মাইলি দিয়ে বিষয়টাকে সামলানোর মতো ব্যাপার বারবার করে জুলি। মিতু ঠিক করলো কিচ্ছু বলবে না। ও ততক্ষণে বুঝে গেছে কনক ওর হয়ে সব উত্তর দেবে আজ। কনক দায়িত্ব এড়ায়নি, তাই বলল, যাবে। আজ যদি রূপ যাওয়ার সুযোগ পেত, মিতু যেত না? আর এটা 6-7 মাসের ব্যাপার হলে আমি ওকে একাই যেতে বলতাম, কিন্তু 2 বছর স্বামী স্ত্রী আলাদা থাকা সম্ভব নয়। আমার বিদেশি নাতি বা নাতনি চাই। মিতুর বুকটা উথাল পাথাল করছে। বড্ড ভুল হয়ে গেছে ওর মানুষ চিনতে। এসে থেকেই এই মানুষটাই এত ক্যাট ক্যাট করে কথা শোনাতো যে সামনে আসলে বিরক্ত লাগতো মিতুর। ও দেখলো রূপের মুখটাও কেমন অন্যরকম লাগছে। আসলে রূপের নিজস্বতা বলে কিছু নেই, মায়ের কথাই ওর কথা। আজ মা রাজি মানে রূপও রাজি। চাঁদ বলল, ওখানে কি ও বেকার হয়ে থাকবে নাকি? এটা বলে হয়তো বোঝাতে চাইল ব্যবসায় না থাকলে টাকাও যেন আশা না করে ও। রূপেরও বোধহয় গায়ে লাগলো কথাটা, তাই বলল, আরে বেকার থাকবো কেন? আমার একটা 90% নাম্বার পাওয়া MBA সার্টিফিকেট আছে, ওটা নিশ্চয়ই কাজে লাগবে। কি বলো বাবা? বিজয়বাবু হঠাৎই শান্ত হয়ে গেছেন। বললেন, তোমার মা যা বলছেন সেটাই করো, আমি আর এসবে নেই। মিতু জানে পরিবারে বিজয়বাবুর কথাই শেষ কথা, কিন্তু পিছনে কোথাও যেন কনকের ইশারায় শেষ ইঙ্গিত। না, বলো না, তুমি আর কিচ্ছু বলো না। সেদিন যখন বলনি, আজও বলবে না। আজ আমার জীবনটা অন্যরকম হতো। এই যে তোমাদের জন্য রোজ মাংস পোলাও রাঁধি, ঘর দেখে রাখি, তখনও করতাম, কিন্তু বাইরেও আমার একটা জগৎ থাকতো আজ, আর সেটা নিয়েই সব করতাম। বলেই মিতুর দিকে তাকিয়ে বলল, আমিও করতাম জানিস, তোর মতো বড় কিছু না, কিন্তু একটা স্কুলে সেলাই শিক্ষিকা ছিলাম। ওরা বলেছিল পার্মানেন্ট করে দেবে, কিন্তু হলে কি হবে? আমার শাশুড়ি দিল না করতে, জানিস, দিল না। মিতুর মনে পড়ল ওর স্কুলের হিমিকা দিদিমণির কথা, সেলাই শেখাতেন ওদের। আজ কনকও চাইলে ওরকম হতে পারত। খারাপ লাগলো মিতুর। না, তুই চাকরি ছাড়বি না, দরকার পড়লে যেখানে যেতে হয় যাবি। আর রূপ, ওখানে গিয়ে চাকরি খুঁজবে। যতদিন না পাচ্ছে বাবা তোমার মাসের পাওনাটুকু দিয়ে দেবে, কিন্তু সেটা 3 মাস, তার মধ্যে চাকরি পেতে হবে। নির্দেশ দিলেন কনক। উনি জানেন এতেই কাজ হবে। যতই বিজয়বাবুর কথা শেষ কথা হোক, কনকের যুক্তির উপরও কোনোভাবেই কথা বসাতে পারেন না উনি। এই মানুষটিকে চেনা ছিল না মিতুর। ও ভাবতে পারেনি যে ওর সাথে এতটা সহমত হবেন কনক। মিতু জানতো বা ভাবতো ওর চাকরি, ওর কাজ না করা, ওর বিলাসবহুল জীবন কেউ পছন্দ করে না, মানে ওকে কেউ বোঝে না। কিন্তু আজ এতটা বুঝলেন কনক যে ওর কাঁধ থেকে বোঝা হালকা হলো।
কি সুন্দর মন ভালো করা কথা। সত্যি তো, বিষয়টা যদি উল্টো হতো, রূপকে যেতে হতো, তখন মিতুও যেত। আর সেই বিষয়টা যদি গ্রহণযোগ্য হয়, এটা কেন হবে না? কিন্তু মিতু এগিয়ে গিয়ে প্রণাম করলো শাশুড়িকে। জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু সম্ভব না। বড্ড লজ্জাও লাগছে। আর এই বয়সে এসে লজ্জা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিরে, কালি যাচ্ছিস নাকি? কনক খড়খড়ে গলায় জিজ্ঞেস করতে মিতু হেসে ফেলল। তারপর বলল, কাল থেকে রান্নাঘরের পুরো দায়িত্ব এই মেয়ের। জুলি আর আমি এই কদিন রেস্টে থাকব। আবার নির্দেশ দিলেন কনক। মিতু দেখল জুলি হাসছে। এই হাসিটা সোজা না ব্যাকা বুঝল না মিতু। দরকারও নেই, বেশি বুঝতে গেলে সব ভুলভাল হচ্ছে। তার থেকে যেটা দেখছে ওটাই বিশ্বাস করা ভালো। মিতু অনুভব করলো কনকর চিবুক ছুঁলে, তারপর বললেন, যাই হয়ে যাক, পায়ের তলার মাটিটা ভিজিয়ে ফেলিস না। সেটা গলে কাদা হয়ে গেলে দাঁড়ানোর ক্ষমতাটুকুও থাকবে না। এই তো, গিনি একটু বড় হলে জুলিকেও একটা ব্যবসায় ঢুকিয়ে দেব। কথাগুলো শুনে আবার ঝাপসা হচ্ছে মিতু চশমার কাঁচ। মিতু দেখলো কনকের চশমার কাঁচেও বাষ্প জমেছে। সেই ঝাপসা কাঁচ দিয়েই মিতু দেখছে বদলে যাওয়া পৃথিবী, যেখানে মেয়েদের গুরুত্ব অন্যদের তুলনায় কম কিছু না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।